করে মনে হচ্ছে রাজনীতির মোড় ঘুরতে শুরু করেছে। একদিন আগেই আমরা দেখলাম যে জামাতের পক্ষ থেকে আবেদন জানানো হলো নির্বাচন কমিশনে আওয়ামী লীগ যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগে তো অংশগ্রহণ করার স্কোপ নেই, কারণ এটা নির্দলীয় নির্বাচন। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউই যেন আওয়ামী লীগ করে এমন কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য আচরণবিধি করতে বলা হয়েছিল জামাতের পক্ষ থেকে। যেরকম একটা আচরণবিধি করা হবে যে আওয়ামী লীগ করে এমন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক দল, সেই দল যদি নিজেদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরাসরি ভারতের সামরিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, কিন্তু ভারতের হাতে রয়েছে অন্য কিছু শক্তিশালী অস্ত্র। প্রথমত, ভারত তার গোয়েন্দা নেটওয়ার্ক রয়ের মাধ্যমে বাংলাদেশের চরমপন্থী দলগুলোর গতিবিধির উপর কড়া নজর রাখবে। কোনো বড় ধরনের সহিংসতা ছক থাকলে সেই গোয়েন্দা তথ্য তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করবে। দ্বিতীয়ত, ভারত বৈশ্বিক পরিমণ্ডলে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে বার্তা দেবে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটছে এবং সংখ্যালঘুরা ঝুঁকিতে রয়েছে। এই আন্তর্জাতিক চাপের ফলে বিএনপি সরকার জামাত বা অন্য দলের সহিংসতা দমনে কঠোর হতে বাধ্য হবে। সহজ কথায়, ভারত সহিংসতা প্রতিরোধ করবে ঢাকার উপর অদৃশ্য চাপ প্রয়োগের মাধ্যমে। যে কোনো সংকটে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের একান্ত আগ্রহে এবং পরামর্শে তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যৌথ বাহিনীর সেই অভিযানে নৌবাহিনীকেও অন্তর্ভুক্ত করেন, এবং যেটা সাধারণভাবে কখনো শোনা যায় নাই যে যৌথ বাহিনীর অভিযানে নদীপথ ঘিরে ফেলে নৌবাহিনী মোতায়েন করে, এবং তারপর বিবৃতি দিয়ে এটা জানান দেওয়া হয় যে পুরো নদীপথটাও ঘিরে ফেলে যৌথ বাহিনীর অভিযান থেকে বিপুল পরিমাণ গ্রেফতার করা হচ্ছে এবং নৌবাহিনীর এই অভিযানে যুক্ত হওয়া কত বড় সাফল্য এনে দিয়েছে। শেখ হাসিনার আমলে তাই নিযুক্ত শুধুমাত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই যে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন 2024-এ, সে যিনি কিনা শেখ হাসিনার আত্মীয় বটে, এবং অনেকেই বলেন যে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই করে চাঞ্চল্য খবর, যে খবরটি শোনার পর একদল মানুষ প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিল, আজ তারাই নাকি গোপনে গোজগাছ শুরু করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে বাংলাদেশ বিরোধী শক্তির অন্যতম প্রধান ইনফ্লুয়েন্সার ইলিয়াস হোসেনের একটি ফেসবুক পোস্ট নিয়ে। তিনি প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হাসিনা ডিসেম্বরে দেশে আসছে শোনার পর আমরা অনেকেই হাসাহাসি করেছি, তবে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর ধরে রাখেন। যে মানুষটি প্রতিনিয়ত বিদেশ থেকে অনলাইনে উস্কানি তৈরি করেছে, যার মূল কাজই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে উস্কে দেওয়া, এমনকি যাকে মুক্তিযুদ্ধের আতুরঘর ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার অন্যতম নেপথ্য নায়ক বলে মনে করা হয়, তিনিও আজ স্বীকার করছেন যে শেখ হাসিনা নিশ্চিতভাবে দেশে ফিরে আসছেন। দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতখানি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয় নিয়ে হচ্ছে, অবশেষে দিল্লি থেকে সুখবর দিল শেখ হাসিনাকে। শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরবেন, এ নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা চলছে। আর এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার বিরাট সুখবর দিয়েছে। তবে কি সত্যি সত্যি বাংলার মাটিতে পা রাখতে পারছে এই ডিসেম্বরেই? ভিডিওর যে ক্লিপগুলো দেখলেন, এগুলো সবগুলো আপনাদের ভিডিওর সামনে দেওয়া থাকবে। অবশ্যই সবগুলো ভিডিও দেখে আমাদেরকে অবশ্যই জানাবেন। দর্শক, তাই আজ বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। তাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি বারবার বলতেছি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, এই ভিডিও দেখে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে ফুল ভিডিও। হঠাৎ করেই মনে হচ্ছে রাজনীতির মোড় ঘুরতে শুরু করেছে। একদিন আগেই আমরা দেখলাম যে জামাতের পক্ষ থেকে আবেদন জানানো হলো নির্বাচন কমিশনে আওয়ামী লীগ যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগের তো অংশগ্রহণ করার স্কোপ নেই, কারণ এটা নির্দলীয় নির্বাচন। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউই যেন আওয়ামী লীগ করে এমন কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য আচরণবিধি করতে বলা হয়েছিল জামাতের পক্ষ থেকে, যে এরকম একটা আচরণবিধি করা হবে যে আওয়ামী লীগ করে এমন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক দল, সেই দল যদি নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে, তাহলে সেই দল এরকম আচরণবিধি নির্বাচন কমিশনকে করতে বলতে পারে কিনা সেই প্রশ্ন উঠেছিল। একদিন পরেই আমরা দেখলাম যে বিএনপির অবস্থান একেবারেই ভিন্ন, উল্টা অবস্থান। এবং বিএনপির এর আগের যে অবস্থান, কর্মকাণ্ড, বিশেষ করে সংসদে মেটিকুলাস ইউনুসীয় যুগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের উপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা যেটা দীর্ঘায়িত করেছিল, সেই অবস্থানটা সবাইকে অবাক করে দিয়েছিল। কারণ বিএনপির অবস্থান তো সেটা হওয়ার কথা নয়। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোনো দলকে যে হবে, যাকে ভোট দিলে বিএনপির প্রার্থীকে হারানো যাবে, তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে আওয়ামী লীগ। সুতরাং সেই সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ নেয়, আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে, তাতে করে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সরকারি দল হিসেবে একেবারে নিশ্চিত ভরাডুবি হবে। যে দৃশ্যটা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে, আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার কারণে বিএনপির একেবারে অকল্পনীয় বিজয় এসেছে। যে বিজয়টা বিএনপির সরকারে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বিশাল বিপুল বিজয়ের কথা কিন্তু কেউ ভাবেনি, সেটা আওয়ামী লীগের ভোটারদের ভোটের কারণেই হয়েছে। ঠিক উল্টা চিত্রটা হবে যদি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা অন্য দিকে ভোট দিয়ে দেয়। এটা আমার মনে হয় যে বিএনপি খুব ভালোভাবে উপলব্ধি করেছে, এবং উপলব্ধি করেছে বলেই আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা এই জামাতের যে চাওয়া, সেই চাওয়ার উল্টো অবস্থান নিয়েছে।
এখানে বলা হচ্ছে যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেছেন, নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়, আইনে কি আছে দেখে সেই অনুযায়ী তারা নির্ধারণ করবে, অর্থাৎ তাদের উপরে ছেড়ে দিয়েছে। আজকে বৈঠকে তিনি এই বক্তব্য দেন। তিনি স্থানীয় সমর্থন করেন। এই তো 2-3 দিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো দল নিষিদ্ধের পক্ষে বিএনপি না, অথচ সেই বিএনপি সংসদে আইন পাশ করেছে যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অব্যাহত থাকে। অতঃপর আজকে এসে মনে হলো যে বিএনপির অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে। নির্বাচন কমিশনে বিএনপি যে বক্তব্য রেখেছে তাতে সেই ইউটার্ন অবস্থাটা মনে হচ্ছে। হঠাৎ করে বিএনপির এই ইউটার্ন কেন? বিএনপি কেন চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক? চলুন একটু জেনে দেখি কি বললেন বিএনপি নেতা এবং বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভী, যিনি বিএনপির প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনে গেলেন। বিএনপি বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা না, মানে তাদের বক্তব্য হচ্ছে কে নির্বাচন করতে পারবে আর কে নির্বাচন করতে পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। এই বক্তব্যই পরিষ্কারভাবে বলে দেয় যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। গণমাধ্যমের রিপোর্টটাও আপনারা দেখে নিতে পারেন। শিরোনামে বলা হচ্ছে, নির্বাচনে কে অংশ নিতে পারবে না পারবে সেটি ইসি আদালতের বিষয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়ে রিজভী। অর্থাৎ এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা আমরা ইসির উপরে স্পষ্ট প্রমাণ করে যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। বিএনপি চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক। যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয় তাহলে কি হবে, এই ব্যাপারটা বুঝেই বিএনপি এটা চাইছে। কারণ বিএনপির রাজনৈতিক সচেতন ইদানিং আগের যে কোনো সময়ের চাইতে বিএনপির বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্ব রাজনৈতিকভাবে অনেক সচেতন, এটা আমরা দেখছি। কারণ কিছুদিন আগেই আওয়ামী লীগের যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ফাঁস হয়ে গিয়েছে। সেই ফাঁস হয়ে যাওয়ার ফলে বিএনপি আমার মনে হয় সচেতন হয়ে গেছে। কারণ বিশেষ করে পেশাজীবী সংগঠন, বিশেষ করে মানে আদালতের বারগুলোর নির্বাচনে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি, এতে বিএনপি স্থানীয়ভাবে আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচিত হয়েছে। সেই একই কাজ যদি স্থানীয় সরকার নির্বাচনে তারা করে তাহলে কিন্তু তাদের অবস্থান আরো দুর্বল হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। সেটা তারা চাইছে না। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ তার কৌশল যেটা নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে বাধা দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে যে বিএনপির প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে, সেটা জামাত হোক, এনসিপি হোক, রাতে করেছে, এই যে অভিযোগগুলো করার নৈতিক অধিকার আর তাদের থাকবে না। সুতরাং সেই কারণেই তারা এই মানে নিজেদের চেঞ্জটা আনছে। এবং আন্তর্জাতিক চাপ বাড়লে আওয়ামী লীগের উপরে নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাও হয়তো উইথড্র হয়ে যেতে পারে। যতই আদালতে বিচারের প্রক্রিয়া চলুক না কেন, আওয়ামী লীগের মতো এত বড় দলকে যে কোনো পদ্ধতিতে নিষিদ্ধ করা এবং মানে তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, সেই চেষ্টাতে বুমেরাং একটা মানে রেজাল্ট আসতে পারে বলেই যখন বিশ্লেষকরা মনে করেন, তখন সেই ব্যাপারে আমার এ বিষয়ে বিএনপির অবস্থান কি জানতে চাইলে রিজভী তিনি বলেন, এবারে নির্বাচনে দলীয় প্রতীকের ভিত্তিতে কোনো নির্বাচন হবে না। সেক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। আইন অনুযায়ী সেটা হবে, অন্য রাজনৈতিক দল কি বললো না বললো সেটা বিষয় না। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী নির্বাচনে কে যাবেন না সেটা সম্পূর্ণ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা তার কাছেই ছেড়ে দিলাম। অর্থাৎ তার বক্তব্য স্পষ্ট, একেবারে স্পষ্ট। তিনি তার সরাসরি বলবেন না যে আমরা চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করুক, এইভাবে তার সরাসরি বলবেন না। সেটা তো রাজনৈতিক কৌশল। রাজনৈতিক কৌশলে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কথা সেই ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেছেন এবং এই ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে নানাবিধ কারণে সাম্প্রতিক সময় তো শেখ হাসিনার ফেরা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে। নানাবিধ কারণে বিএনপি এই মুহূর্তে কোনো ধরনের বিতর্কের মুখে পড়তে চাইছে না নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাইরে রাখার মেটিকুলাস ডিজাইনটা তারা করে, যে ডিজাইনটা ইউনূস সরকার করেছে, ওই নির্বাচনে কিন্তু বিএনপির দায় ছিল না, কারণ ইউনূস সরকারের উপরে তারা দায় চাপিয়ে পার পেতে পারবে। কিন্তু এখন যখন বিএনপি নিজেরা ক্ষমতায়, তখন যখন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মানে পদ্ধতি তারা অ্যাপ্লাই করবে, তখন কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করার অধিকারটা তারা হারিয়ে ফেলবে। আওয়ামী লীগ নির্বাচনকে কলুষিত করেছে। ঘটনার গভীরে যাওয়া যাক। এই যে ইলিয়াস হোসেনের মতো একজন ব্যক্তি, যিনি দিনরাত বাংলাদেশের বর্তমান ব্যবস্থার পক্ষে এবং পূর্বতন সরকারের বিপক্ষে প্রচারণা চালান, তিনি কেন হঠাৎ এমন পোস্ট করলেন? প্রথমে যখন শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন উঠেছিল, তখন তারা এটাকে স্রেফ রাজনৈতিক গুজব বা কৌতুক হিসেবে নিয়েছিলেন, তারা হাসাহাসি করেছিলেন। কিন্তু এখন সুর বদলে গেছে। এখন বলা হচ্ছে যে মোটামুটি শিওর ধরে রাখেন, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের গোয়েন্দা তথ্য বা ভূ রাজনৈতিক পট পরিবর্তনের আভাস রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই পোস্টের মাধ্যমে তিনি নিজের অনুসারীদের কি বার্তা দিতে চাইছেন? এটা কি শুধুই একটি তথ্য নাকি এক চরম সতর্ক বার্তা? যখন কোনো আন্দোলনের বা গোষ্ঠীর শীর্ষ ইনফ্লুয়েন্সাররা এই ধরনের স্বীকারোক্তি দেয়, তখন বুঝতে হবে মাঠ পর্যায়ের কর্মীদের সতর্ক করা হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, আর সেই বদলের ধাক্কা সামলানোর জন্য তারা হয়তো প্রস্তুত নয়। দর্শক, আজকে হঠাৎ করে চাঞ্চল্য খবর, যে খবরটি শোনার পর একদল মানুষ প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিল, আজ তারাই নাকি গোপনে গোছগাছ শুরু করেছে। হ্যাঁ,
ঠিকই ধরেছেন। কথা হচ্ছে বাংলাদেশ বিরোধী শক্তির অন্যতম প্রধান ইনফ্লুয়েন্সার ইলিয়াস হোসেনের একটি ফেসবুক পোস্ট নিয়ে। তিনি প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হাসিনা ডিসেম্বরে দেশে আসছে শোনার পর আমরা অনেকেই হাসাহাসি করেছি, তবে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর ধরে রাখেন। যে মানুষটি প্রতিনিয়ত বিদেশ থেকে অনলাইনে উস্কানি তৈরি করেছে, যার মূল কাজই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে উস্কে দেওয়া, এমনকি যাকে মুক্তিযুদ্ধের আতুরঘর ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার অন্যতম নেপথ্য নায়ক বলে মনে করা হয়, তিনিও আজ স্বীকার করছেন যে শেখ হাসিনা নিশ্চিতভাবে দেশে ফিরে আসছেন। কিন্তু কেন এই প্রকাশ্য পোস্ট? নিজের অনুসারীদেরকে তিনি কোনো গোপন বার্তার ঘর বাড়ি লুণ্ঠন এমন কোনো অপরাধ নেই যা বাংলাদেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী এই শক্তিটি করেনি। সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রদ্রোহিতার মতো চরম অপরাধও বাদ যায়নি। একটি সার্বভৌম রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য, তার অর্থনৈতিক ও সামাজিক শান্তি বিনষ্ট করার জন্য আন্তর্জাতিক মহলের মদদে যে নীলনকশা বোনা হয়েছিল তা আজ স্পষ্ট। একটি স্বাধীন দেশে যখন আইন নিজের হাতে তুলে নেওয়া হয়, যখন মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা হয়, তখন তার বিচার হওয়াটা সময়ের দাবি। আর এই বিচার কেমন হতে পারে তা আপনারা নিজেরাই অনুমান করে নিন। রাষ্ট্রদ্রোহিতা এবং গণহত্যার বিচার কতটা কঠোর হয় তা ইতিহাস সাক্ষী। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নাটকীয় অংশে। যখন খোদ উস্কানিদাতারাই মেনে নিচ্ছেন যে শেখ হাসিনা নিশ্চিতভাবে আসছেন, তখন অপরাধীদের জন্য একটাই মিডিয়া আলোচনার বিষয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আজকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন, আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ার একটি স্ট্যাটাস দেশে দেশের কূটনৈতিক চেহারা পাল্টে দেয়। কাজে সোশ্যাল মিডিয়াকে হালকা করে দেখবার কোনো কারণ নেই। বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেনের এই সোশ্যাল মিডিয়া পোস্টকেও হালকা করে দেখবার কোনো কারণ মনে করিনি, বিধায় আপনাদের সামনে কথা বলতে এসেছি। অর্থাৎ বাংলাদেশ বিরোধী শক্তিও কিন্তু বুঝে গেছে যে শেখ হাসিনা ডিসেম্বরেই আসছেন। কোনো ইট বাদ ফুল স্টপ কিচ্ছু নেই। আমি বারবার এই কথাটা বলি। ইলিয়াস হোসেনের মতো ব্যক্তিরা যখন শেখ হাসিনা ফেরার নিশ্চিত করছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, গত 2 বছর ধরে যারা বাংলাদেশে অরাজকতা তৈরি করেছে তাদের কি হবে? যদি আমরা গত 2 বছরের খতিয়ান দেখি, তবে সেই অপকর্মের তালিকা করে শেষ করা যাবে না। বাংলাদেশ ও ভারতের সচেতন দর্শক সমাজ ভালো করেই জানেন একটি দেশকে অস্থিতিশীল করতে কি কি করা হয়েছে। হত্যা, প্রকাশ্য দিবালোকে ধর পছন্দ করছে না, এবং খুব দ্রুতই হয়তো পাশা উল্টে যেতে চলেছে। আর সেই পাশার দান উল্টে যাওয়ার অপেক্ষমান বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষ। পোস্টের ভেতরে শুরু বলছে, কাজেই পালাও, কিন্তু প্রশ্ন হলো পালাবে কোথায়? পালানোর জায়গাটাও তো অবশিষ্ট নেই। ভৌগোলিক অবস্থানটা একবার চিন্তা করে দেখুন। বাংলাদেশের চারিদিকে ঘেরা প্রতিবেশী রাষ্ট্র ভারত, আর অন্যদিকে উত্তাল বঙ্গোপসাগর। ভারতের সাথে বাংলাদেশের যে দীর্ঘ সীমান্ত রয়েছে, সেখানে ভারতের কঠোর নিরাপত্তা বেষ্টনী। উপরন্তু ভারত সবসময় বাংলাদেশের অস্থিতিশীলতা ও চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে ভারতের মাটিতে এই অপরাধীদের আশ্রয় পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি পেরিয়ে অন্য কোথাও পালানো অসম্ভব। তাহলে উপায় কি? অপরাধের যে পাহাড় তারা তৈরি করেছে, তার শাস্তি কি তবে এদেশেই পেতে হবে? চারিদিকের এই অবরুদ্ধ পরিস্থিতি এখন তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ। প্রিয় দর্শক, রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আর অপরাধ করে পার পেয়ে যাওয়ারও দিন শেষ হয়ে আসে। ইলিয়াস হোসেনের এই একটি ফেসবুক পোস্ট আসলে স্বাধীনতা বিরোধী শক্তির ভেতরে ভিত কাঁপিয়ে দিয়েছে, এবং তাদের ভেতরে তৈরি হওয়া চরম আতঙ্ক ও হতাশারই বহিঃপ্রকাশ এটি। কোনো বিশেষ সুরক্ষিত স্থান বা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদ স্থানে রাখা হবে। কূটনৈতিক সূত্রগুলো বিবিসি বাংলাকে ইঙ্গিত দিয়েছে, দিল্লি এরই মধ্যে ঢাকার নীতি নির্ধারকদের সঙ্গে পর্দার আড়ালে দর কষাকষি শুরু করেছে। শেখ হাসিনার নিরাপত্তা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা আদায় করাই এখন দিল্লির প্রথম লক্ষ্য। আর এই শর্তগুলো নিশ্চিত হলেই কেবল শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। ভারত যদি পাশে থাকে, তবে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা কি তারেক রহমানের সরকার নিতে পারবে? বাস্তবতা হলো, যে কোনো দেশের সরকারের জন্যই আন্তর্জাতিক চাপ উপেক্ষা করা কঠিন। আর বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তারেক রহমানের সরকার যদি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি ধরে রাখতে চায়, তবে তারা শেখ হাসিনার ওপর কোনো বিচার বহির্ভূত বা প্রতিশোধমূলক ব্যবস্থা চাপিয়ে দিতে পারবে না। কারণ ভারত এবং পশ্চিমা বিশ্ব ঢাকায় বাংলাদেশে ফেরাবে। এখানেই কাজ করছে পর্দার আড়ালে গোপন কূটনীতি। দিল্লি খুব ভালো করেই জানে, শেখ হাসিনা ঢাকায় নামা মাত্রই তাকে সরাসরি ফাঁসি দেওয়া আন্তর্জাতিক আইনের চোখেও প্রশ্নবিদ্ধ হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হয়েছিল দিল্লি শুরু থেকেই তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ত্রুটিপূর্ণ বলে মনে করে। দিল্লির পরিকল্পনা হতে পারে শেখ হাসিনা দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন, এরপর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আর এই আপিল শুনানি অস্ত্র। প্রথমত, ভারত তার গোয়েন্দা নেটওয়ার্ক রয়ের মাধ্যমে বাংলাদেশের চরমপন্থী দলগুলোর গতিবিধির ওপর কড়া নজর রাখবে। কোনো বড় ধরনের সহিংসতার ছক থাকলে সেই গোয়েন্দা তথ্য তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করবে। দ্বিতীয়ত, ভারত বৈশ্বিক পরিমণ্ডলে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে বার্তা দেবে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটছে এবং সংখ্যালঘুরা ঝুঁকিতে রয়েছে। এই আন্তর্জাতিক চাপের ফলে বিএনপি সরকার, জামায়াত বা অন্য দলের সহিংসতা দমনে কঠোর হতে বাধ্য হবে। সহজ কথায়, ভারত সহিংসতা প্রতিরোধ করবে ঢাকার ওপর অদৃশ্য চাপ প্রয়োগের মাধ্যমে। যে কোনো সংকটে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর নিজে থেকে আত্মসমর্পণ করতে আসে, তবে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতে হবে। তারেক রহমান সরকার যদি এই প্রক্রিয়াকে ব্যাহত করে, তবে তা দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে বিতর্কের মুখে পড়বে। তাছাড়া ভারতের সঙ্গে বাণিজ্য, ট্রানজিট এবং সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জড়িয়ে রয়েছে। দিল্লি ঢাকার ওপর এমন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে পারে, যার ফলে শেখ হাসিনা সুরক্ষার বিষয়টি মেনে নেওয়া ছাড়া তারেক রহমানের সরকারের কাছে আর কোনো বিকল্প পথ থাকবে না। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে জামায়াত বা অন্য চরমপন্থী ও ডানপন্থী দলগুলো কি শান্ত থাকবে? আওয়ামী লীগের বিরুদ্ধে যদি দেশ জুড়ে নতুন করে সহিংসতা শুরু হয়, তবে ভারত তা কীভাবে প্রতিরোধ করবে? আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরাসরি ভারতের সামরিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। কিন্তু এবং সবচেয়ে বড় কথা, 2 বছর ধরে নির্যাতিত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মনোবল এর মাধ্যমে চাঙ্গা করা যাচ্ছে কিনা। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে দেশের মাটিতে পা রাখতেই হবে। এই সত্য তিনি এবং দিল্লির 2 পক্ষই বোঝে। আপনার কি মনে হয়, দিল্লির চাপ উপেক্ষা করে বিএনপি সরকার কি শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে? জাতিসংঘ শান্তি মিশন থেকে শুরু করে দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, সব ক্ষেত্রেই এই যোগাযোগ গভীর। দিল্লি এরই মধ্যে ঢাকার সামরিক নেতৃত্বকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে যেন কোনো গৃহযুদ্ধ বা সামরিক অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি না হয়। ভারতের মূল লক্ষ্য হলো সেনাবাহিনী যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ না করে, বরং দেশের আইনের শাসন রক্ষায় নিরপেক্ষ ভূমিকা পালন করে। শেখ হাসিনাকে যখন ক্যান্টনমেন্টের ভেতরে সুরক্ষিত স্থানে রাখার প্রস্তাব দেওয়া হচ্ছে, তার মূল পরিকল্পনাকারী হলো এই সামরিক সমীকরণ। সেনাবাহিনী নিরপেক্ষ থাকলে শেখ হাসিনার আইনি লড়াই সুগম হবে, আর এটাই দিল্লির পর্দার আড়ালের বড় চাল। শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার আগে এই কয়েক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তিনি দেখতে চান বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন হয়। নাই যে যৌথ বাহিনীর অভিযানে নদীপথ ঘিরে ফেলে নৌবাহিনী মোতায়েন করে এবং তারপর বিবৃতি দিয়ে এটা জানান দেওয়া হয় যে পুরো নদীপথটাও ঘিরে ফেলে যৌথ বাহিনীর অভিযান থেকে বিপুল পরিমাণ গ্রেফতার করা হচ্ছে এবং নৌবাহিনীর এই অভিযানে যুক্ত হওয়া কত বড় সাফল্য এনে দিয়েছে। শেখ হাসিনার আমলে তাই নিযুক্ত শুধুমাত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই যে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন 2024-এ, সে যিনি কিনা শেখ হাসিনার আত্মীয় বটে, এবং অনেকেই বলেন যে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তিনি সেনাপ্রধান পর্যন্ত হতে পেরেছিলেন কিনা। অন্যদিকে দেখেন, নৌবাহিনী প্রধানও কিন্তু ভীষণ সক্রিয় ভূমিকা পালন করলেন শুধুমাত্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাই নয়, এমনকি সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা কর্মীদের দমনেও তিনি বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন। এবং বলা হয় যে এদের এতটা শেখ হাসিনা বিরোধিতা এবং তারা যে রীতিমতো একটা বিরোধী পক্ষের রাজনীতিবিদদের সঙ্গে 2024-এর জুলাইয়ের আন্দোলনের সময়টা থেকেই যোগাযোগ রক্ষা শুরু করেছেন, যেমন ডিজিএফআই প্রধান হামিদুল হক, তাদেরকে এই সমর্থন জানানো। সেসবের প্রেক্ষিতে শেখ হাসিনাকে যখন 2024-এর 5ই আগস্ট নিরাপত্তার জন্য তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী এসএসএফ কিংবা পিজিআর গণভবন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে অনড় হয়ে পড়ে, তখন তারা বিমান বাহিনী প্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা সম্ভবত এই এসএসএফ, পিজিআর এবং বিমান বাহিনীর সহায়তাতেই শেখ হাসিনার সামরিক বিমান নিশ্চিত করে তার ভারতে আকাশ সীমা খুলিয়ে ভারত রওনা দেওয়ার পথ প্রশস্ত করেছেন। এটাও শেখ হাসিনার ঘনিষ্ঠদের অনেকের কাছে শোনা যায়, কারণ নাজমুল হাসান আর ওয়াকারুজ্জামান যে ভীষণভাবে বিরোধী হয়ে উঠেছিলেন এবং তাদের যে
পরিকল্পনা ছিল মূলত ঢাকা অভিমুখে আসা লং মার্চ টু ঢাকা সফল করতে সেনাবাহিনীর ব্যারিকেড উঠিয়ে দিয়ে গণভবন অভিমুখে বিক্ষুব্ধ জনতাকে পাঠিয়ে দেওয়া, সেটা নানা বিশ্লেষণে এবং তথ্যে একেবারে পরিষ্কার। সেই নাজমুল হাসান হতে হয়েছে সাম্প্রতিক সময়ে। তিন বাহিনী প্রধানের মধ্যে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে কিংবা কোনো তদন্তে বা আদালতে বিচারালয়ে নাম এসেছে শুধুমাত্র এই এক্সটেনশন পেলেন না, যেই আবেদনটাও নাকি সশস্ত্র বাহিনীর তরফে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আগ্রহে এবং তদবিরে পাঠানো হয়েছিল সরকারের কাছে, সেটাও এখন বেশ আলোচিত হচ্ছে। 5ই আগস্টের ঘটনায় নৌবাহিনী প্রধানের যে ভূমিকা, তাতে তিনি একই সময়ে অন্তত অবসরে যেতে পারবেন, যখন ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানও যেতে পারবেন, সে প্রত্যাশাটা তার যেমন ছিল, সেই ধারণাটা সশস্ত্র বাহিনীর ভেতরে একটা পক্ষের ছিল, কারণ ওয়াকারুজ্জামান এই নাজমুল হাসানকে শেখ হাসিনার অবস্থান ও ঢাকা দিল্লি কূটনৈতিক নৈপুণ্য কি ঘটছে? সম্প্রতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও বাংলাদেশের শেখ হাসিনার অবস্থান নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা চাঞ্চল্যকর গুঞ্জন সৃষ্টি হয়েছে। দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক বার্তা আদান প্রদান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন মেরুকর। ক্যান্টনমেন্টে শেখ হাসিনা দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে বার্তা। সম্প্রতি শেখ হাসিনাকে দিল্লিতে সুরক্ষিত সামরিক স্থাপন বা সেনা নির্বাসে রাখা হবে কিনা এমন প্রশ্ন নিয়ে জোর আলোচনা চলছে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ভারতে তার অবস্থান ও নিরাপত্তা বিষয়টি সম্পূর্ণ দিল্লির পর্যবেক্ষণ। দিল্লির পক্ষ থেকে ঢাকাকে দেওয়া বার্তার ইঙ্গিত পাওয়া গেছে যে ভারত তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিষয়টিকে সংবেদনশীল কূটনৈতিক প্রসঙ্গে হিসাবে বিবেচনা করছে। দিল্লির বৈঠক, রণবীরদের বক্তব্য। দিল্লিতে আনুষ্ঠানিক এক উচ্চ পর্যায়ের বৈঠককে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসপাল শেখ হাসিনার বর্তমান নিয়ে কৌশলগত মন্তব্য করেছেন। তিনি জানান, ভারত পরিবেশ ও স্বাভাবিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি অনুকূলে এলে এবং আইনি বা ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছে এমন বার্তা সামনে আসতে পারে, তবে এটি পুরোপুরি তার নিজস্ব সিদ্ধান্ত ও রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল করবে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার দল শেখ হাসিনার ভারতে অবস্থান বা পরবর্তী পদক্ষেপ আটকানোর বিষয়ে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কূটনৈতিক প্রভাব ফেলতে পারেনি বলে বিশেষজ্ঞরা মনে করছে। পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও দিল্লির যোগাযোগের বিষয় নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। ভারতের কাছে পাঠানো বিভিন্ন আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্কে স্বাভাবিক রাখার পর জোর দেওয়া হচ্ছে, যা রাজনৈতিক কূটনৈতিক মহলকে নতুন করে ভারিয়ে তুলছে। তবে এদিকে যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্পও আবার ভারতকে জানিয়েছে যে শেখ হাসিনাকে দ্রুতই দেশে ফেরাবে। 18 কোটি মানুষের ভালোবাসার টানে প্রত্যাবর্তন শেখ হাসিনা। আওয়ামী লীগের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের দাবি, শেখ হাসিনা বেশি দিন দেশের বাইরে থাকবে না। দেশের 18 কোটি মানুষের ভালোবাসা ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবে এবং দ্রুতই বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার ভারত অবস্থান, ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক ও সামরিক পর্যায়ে বার্তা আদান প্রদান সংক্রান্ত প্রতিটি তথ্যই সংবেদনশীল। দর্শক, আপনি কিভাবে এই ভিডিওটিকে বিশ্লেষণ করছেন? অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। দর্শক, এইরকম দেশ ও বাহিরের, দেশ ও বিদেশের খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, তাই আজ বেশি কথা বলবো না, আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের